যাওয়ার পরে রেজাল্ট বেরোনোর পরে নতুন গভর্নমেন্ট ফরমেশন হবার পর কমপ্লিট হবে। যা যা মানুষের জন্য করার আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম তার সবটাই প্রায় আমরা করে দিয়েছি, এছাড়াও এক্সট্রাও করেছি। কারণ কর্ম করাটাই আমাদের ধর্ম, এবং আজকেও যেহেতু করতে হয় তাই আমরা আমাদের অঙ্গীকার বা আমাদের ম্যানিফেস্টো একটা দলের পক্ষ থেকে আমরা করছি, সেটা আপনাদের কাছে আমি রাখব। রাখার আগে কয়েকটা কথা বলি যে বাংলার মামাটি মানুষ আমাদের অনেক আশীর্বাদ দিয়েছেন, শুভেচ্ছা দিয়েছেন, দোয়া দিয়েছেন, জোহার দিয়েছেন। আমরাও আমাদের সাধ্যমতো কাজ করেছি, কিন্তু এবারের ইলেকশনে, প্রত্যেকবার ইলেকশনেই অবশ্য আমরা নির্বাচন কমিশনের বা বিজেপির সরকার যেদিন থেকে ক্ষমতায় এসছে তার চক্রান্ত আমরা অনেক লক্ষ্য করেছি, কিন্তু এবারের চক্রান্ত সমস্ত চক্রান্তকে ছাড়িয়ে গেছে। যেন তেন প্রকারণে বাংলা দখল করে ওরা বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায়, এবং আগামী দিন আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছিলাম, প্ল্যান আছে উত্তরবঙ্গটা টোটাল বাদ দিয়ে বিহারের কিছু অংশ নিয়ে আবার আরেকটা নতুন রাজ্য তৈরি করা। এবং নির্বাচন কমিশন হয়তো পরে বলবে, আমরা যেটা শুনেছি এই ভোটের পরে আবার ডিলিমিটেশন করবে। ডিলিমিটেশন মানে হচ্ছে আগামীবার মোদী সরকার জিতবে না, ক্ষমতায় আসবে না, কারণ মানুষ, ওনাদের দেশের মানুষ পছন্দ করছে না, বাংলা তো নয়। এবং তাই এক ডিলিমিটেশন, 2 এনআরসি, 3 সেন্সাসের নামে মানুষের নাম আরও বাদ দেয়া, এটা ওদের পরিকল্পনা। দেশের মানুষকে সর্বহারা করে দেওয়ার এক গভীর চক্রান্ত মোদী সরকার করছে। দেশটা প্রায় ধ্বংসের মুখেও করে দিয়েছে। কোনো রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই, মানুষের মনে শান্তি নেই, বিভাজনের রাজনীতি, যুদ্ধকালীন পরিস্থিতি। এমনকি মোদী সরকারের আমলে তিনি যা যা মানুষকে কথা দিয়েছিলেন একটি প্রতিশ্রুতি আজ পর্যন্ত রক্ষা করতে পারেননি। উপরন্তু এলআইসি থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে সব পাবলিক সেক্টরগুলো বিদেশি এবং পরিচিত কয়েকজন যারা ব্যাংকে টাকা মেরেছে, বিশেষ করে দেশ থেকে পালিয়ে গেছে অনেকেই, তাদের হাতে তুলে দেওয়া হয়েছে, শুধু নিজের প্রচার ছাড়া। এবং এই মোদী সরকারের মাত্র 2 জন কাজ করেন, একটা মোদিজি আর একটা ওনার হোম মিনিস্টার। এই 2 ভাই মিলে দাঙ্গা থেকে দুর্যোগ, দুরারোগ থেকে যুদ্ধ, রাজনৈতিক চক্রান্ত থেকে গণতান্ত্রিক চক্রান্ত, গণতান্ত্রিক চক্রান্ত থেকে দেশ বিভাজনের চক্রান্ত, টোটাল স্বৈরাচারী মনোভাব নিয়ে টোটাল ভারতবর্ষটাকে দখল করেছে গায়ের জোরে। দেখুন, নির্বাচনের সময় কিছু অফিসার চেঞ্জ হয়, সেটা নিশ্চয়ই ইলেকশন কমিশন করতে পারে, তারও একটা সীমাবদ্ধতা আছে। তার বিরুদ্ধে অ্যালিগেশনটা কি? 2 হচ্ছে যারা ইলেকশন রিলেটেড কাজের সাথে যুক্ত আছে, তাদের কিছু কিছু ট্রান্সফার করা হয়। কিন্তু এবারে দেখছি মানুষ খাদ্য পাবে কোথার থেকে? রেশন বন্ধ হয়ে গেলে মানুষ যেন আমাকে দোষ না দেয়, কারণ আমি তো রেশনটা দিতে চাই। ফুড ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে নিয়ে গেছে অবজারভার করে, কখনো দেখেছেন? ডেভেলপমেন্ট ওয়ার্ক চালায়, এরা কিন্তু ইলেকশন করে না, এরা গভর্নমেন্টের একটা কি অফিসার।
পঞ্চায়েত ডিপার্টমেন্টের অফিসারকে বলছে অবজারভার হয়ে যেতে। রাস্তাঘাট দেখবে, গ্রামীণ রাস্তা তৈরি করবে, আরবান রাস্তা তৈরি করবে। ঝড় জলে রাস্তা ভেঙে গেলে, ব্রিজ ভেঙে গেলে, দুর্যোগ হলে, ডিজাস্টার হলে পিডব্লিউডির প্রিন্সিপাল সেক্রেটারির একটা বড় ভূমিকা থাকে। তাকেও অবজারভার করে নিয়ে চলে যাওয়া হয়েছে। এবং আমি শুনেছি আরও কয়েকটা ডিপার্টমেন্ট যারা সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি, দেখুন প্রতিবার যখন ইলেকশন হয় আমাদের রাজ্য থেকে অনেক অবজারভার চায়, আমরা দিই যতটা পারি। কিন্তু যখন এই রাজ্যেই ইলেকশন, তখন এই রাজ্যের যদি সবাইকে নিয়ে চলে যাওয়া হয়, তাহলে ভিন রাজ্যের লোক কি বাংলাকে চেনে? তারা এখানকার কালচারটাই জানে না, এখানকার মানুষকেই চেনে না, এখানকার জিওগ্রাফি চেনে না, এখানকার ইতিহাসই চেনে না, এখানকার সংস্কৃতিই চেনে না, এখানকার সম্প্রীতিই চেনে না, এখানকার বুথ চেনে না, এখানকার ব্লক চেনে না, এখানকার সাব ডিভিশন চেনে না, এখানকার জেলা চেনে না, এখানকার উৎসব কবে কি হচ্ছে না হচ্ছে, সর্বধর্মের সমন্বয়, কিছুই চেনে না, কিছুই জানে না। তাহলে কে দেখবে এসব? এরপরে যদি কোনো ঘটনা ঘটে এর জন্য দায়ী থাকবে বিজেপি সরকার, কারণ নির্বাচন কমিশন বিজেপি সরকারের বাইরে নয়, তাদের তোতা পাখি। আমাদের বাংলার সব অফিসার যারা বেঙ্গল ক্যাডারের, আইপিএস হোক আইএস হোক, মনে রাখবেন যখন তারা দায়িত্ব নেয় তখন তাদের দায়বদ্ধতা থাকে, তারা এক একটা রাজ্যের ক্যাডার হয়। যেমন ইউপি দেখার জন্য ইউপি ক্যাডার আছে, ডাব্লিউবিসিএস ছাড়াও, রাজ্যের ক্যাডার ছাড়াও যারা সর্বভারতীয় ক্যাডারও হয়, সরকারিয়া কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী এরা রাজ্যের আন্ডারে থাকে, তারা রাজ্যের কাজ করে। কিন্তু আজকে আপনারা বলুন তো, সব বাংলার অফিসারদের যদি তুলে নিয়ে যাওয়া হয়, বাংলার মানুষকে দেখবে কে? আমাদের তো যেহেতু ইলেকশন, এখানে তো অঘোষিত না, ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা! প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়! আমরা বলি না ইতিহাসের পুনরাবৃত্তি হয়। ইংরেজরা কলকাতা ক্যাপিটাল ছিল, বাংলার মানুষের ভয় তুলে নিয়ে গেছিল দিল্লিতে রাতারাতি, যে বাংলার মানুষকে দমানো যাবে না, সামলানো যাবে না। তারা মাথা নত করে না। এবং একই কারণে বাংলা ওদের অনেক দিনের টার্গেট, কারণ ওরা চায় না বাংলার রাজ্যটা থাক, বাংলার অস্মিতা থাক, বাংলার ইতিহাস থাক, বাংলার ভাষা থাক, বাংলার মেধা থাক। আমাদের ছাত্র যুবরা হচ্ছে সবচেয়ে বেশি ট্যালেন্টেড। আমি বারবার বলি, ভাষা থেকে নাসা যদি লক্ষ্য রাখেন, আইটি থেকে শুরু করে আইআইএম যদি লক্ষ্য রাখেন, ইভেন সারা পৃথিবীতে ছড়িয়ে আছে বেঙ্গলের ছেলেমেয়েরা। দে আর ভেরি ট্যালেন্টেড, দেয়ার স্কিল ইজ just like sky high. That's why this government of India targeted Bengal, because they are very jealous. এবং তারা যে আচরণ করছে, ছেড়ে দিন, সংবিধান টংবিধান কিছু নেই এ দেশে, এখন আর কোনো আইন বলে কিছু নেই। টোটাল আইনটাকে মোদি সরকার বেলাইন করে দিয়েছে। মানুষ কার কাছে গিয়ে বিচার পাবে? বিচারের সব জায়গাগুলোকেই তো কিনে নিয়েছে, হয় জুজুর ভয়, নয় লোভ। এই দুটো জিনিস দেশে কাজ করছে। কাজেই মোদির হাত থেকে দেশ উদ্ধার করা আমাদের প্রথম প্রায়োরিটি। বাংলার নির্বাচন আছে, সে তো আমরা লড়ব। আমি এখনও মনে করি আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা, তারা কিন্তু গণতন্ত্রে সব সময় এবং ইলেকশনের সময়, নির্বাচনের সময়
তারা বুথে বুথে আমাদের বড় যোদ্ধা, লড়াকু সৈনিক। 4 মাস আপনারা দেখেছেন, 3 মাস বিএলএরা কিভাবে কাজ করেছে সাধারণ মানুষের স্বার্থে, আর কোনো পার্টি নামেনি। এবং এখনও আপনাদের আমি বলছি, আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা আমাদের সম্পদ, তারাই বুথে বুথে আমাদের যোদ্ধা, মানুষকে পাহারাদার হিসেবে, মানুষকে পাহারা দেওয়ার জন্য। আর মানুষকে বলবো, আপনার প্রতিবাদটা আপনি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে, জোড়া ফুলকে সমর্থন করে আমাদের সহযোদ্ধা হিসেবে জোটবদ্ধ হন। এবার আর অন্যদিকে তাকানোর সময় নেই, অন্য রাজনৈতিক দলের দিকে তাকানোর সময় নেই। বাংলা যদি বাঁচাতে হয়, বাংলাকে যদি রক্ষা করতে হয়, সব মানুষ যদি একসাথে থাকতে হয়, শান্তি সম্প্রীতি স্বস্তি শক্তি ভক্তি সংকট থেকে মুক্তি যদি রক্ষা করতে হয়, বিজেপিকে এমন শিক্ষা দিন, যদি সেন্ট্রাল এজেন্সি ভয় দেখায় শুনবেন না, টাকার প্রলোভনে কেউ পা দেবেন না। এই টাকাটা চুরি করা টাকা। তারা সব এখানকার লোক ক্যাডারদের চেঞ্জ করে দিয়েছে, এখানকার আইএস আইপিএসদের বা অন্যান্যদের। কেন জানেন? বাইরে থেকে টাকা ঢোকাবে বলে। বর্ডার থেকে টাকা ঢোকাচ্ছে, বন্দুক ঢোকাচ্ছে, ড্রাগ ঢোকাচ্ছে, মাফিয়া ঢোকাচ্ছে, দাঙ্গা করার চক্রান্ত করছে। কাজেই আর জোর করে, জোরপূর্বক রাষ্ট্রপতি শাসন জারি করেছে অলরেডি, মুখে বলছে না, কিন্তু অ্যাক্টিভিটি প্রমাণ করছে। অ্যাকশন ইজ দ্য রিয়াকশন অ্যান্ড অ্যাকশন ইজ দ্য রিয়েলিটি। জনগণ কিন্তু ওদের বিরুদ্ধে সংবিধানের রক্ষা কবচ হিসেবে, গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে ওদের এই স্পর্ধাকে একেবারে জব্দ থেকে স্তব্ধ করে দেবে, এটা আমার বিশ্বাস আছে। বাংলার মানুষকে আঘাত করলে বাংলার মানুষ প্রত্যাঘাত করতে জানে। এবং এখানে আমি কোনো ভাগাভাগির রাজনীতি করি না। হিন্দু মুসলিম শিখ ইসাই, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি, আমি সবার কথা বলছি। এবং পরিষ্কারভাবে বলছি, এই অত্যাচারী মোদীর সরকার, দুরাচারী মোদীর সরকার, স্বৈরাচারী মোদীর সরকার, সংবিধান হত্যাকারী মোদীর সরকার, এজেন্সি দিয়ে মানুষকে লুট করার মোদী সরকার, মহিলা বিরোধী সরকার, কৃষক বিরোধী সরকার, শ্রমিক বিরোধী সরকার, ছাত্র যুব বিরোধী সরকার, ভাষা বিরোধী সরকার, দাঙ্গার সরকার, এই সরকার খুব শীঘ্রই চলে যাবে। একটা কথা আছে না, রাখে কৃষ্ণ মারে কে, আর ধর্মের কল বাতাসে নড়ে, এটা দেখে নেবেন। নবরাত্রির সকলকে শুভকামনা জানাচ্ছি। মা দুর্গাকেও আমরা পুজো করি, বাসন্তী পূর্ণিমাও করি, কালী পুজোও করি, বড়দিনও করি। রমজান মাস চলছে, আজকে চাঁদ মোবারকের শুভেচ্ছা থাকবে। আগামীকাল খুশির ঈদ আছে, আগামী ঈদ মোবারক জানাচ্ছি, নবরাত্রিও জানাচ্ছি। সমস্ত ধর্মের শুভ নববর্ষ চলছে কোনো না কোনো দিন, তাদের সকলকে অনেক শুভকামনা জানাচ্ছি। এবং এই গুন্ডামির বিরুদ্ধে, দাঙ্গাকারীদের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে, সংবিধান হত্যা করার বিরুদ্ধে, একতরফা ওয়ান সাইডেড যা ইচ্ছে তাই করে যাচ্ছে, কারো কোনো কথার কোনো মূল্য নেই। সাংবাদিকদের ভয় দেখাচ্ছে,
সংবাদ মাধ্যমের মালিককে থ্রেট করা হচ্ছে, সকালবেলায় ব্রিফিং করে দেওয়া হচ্ছে কোনটা বেরোবে আর কোনটা বেরোবে না, সবটাই আমরা জানি। তাই আপনাদের কাছে বলবো, এই স্বৈরাচারী সরকার যতই চেষ্টা করুক, যতই করো হামলা, আবার জিতবে বাংলা, মানুষ জিতবে, মামাটি মানুষের জয় হবে। মানুষ আরও বেশি করে চিনে নেবেন, যেভাবে লাইনে দাঁড়াতে হয়েছে, নোটবন্দির লাইন, এসআইআরের লাইন, এলপিজির লাইন, আধার কার্ডের লাইন, লাইন দিতে দিতে না মানুষ ওদের বেলাইন করে দেবে, এটা মাথায় রাখবেন। তাই আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিজ্ঞা, আমরা যেটা বলি সেটা আমরা করে দেখাই, অলরেডি করেছি। বাকি আর কিছু বাংলার ডেভেলপমেন্ট আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, এটা আমরা বলছি, আগামী দিন আমরা অলরেডি 1,20,00,000 মতো বাড়ি দিয়েছি, কাঁচা বাড়ি, টাকা বন্ধ করে দেওয়া সত্ত্বেও। এই 2 মাসেও 50 লক্ষ বাড়ির টাকা, 30 লক্ষ বাড়ির টাকা দেওয়া হয়েছে, 20 + 12 32 প্লাস মাইনরিটি ডিপার্টমেন্ট আছে, আরবান আছে, সব যদি নেন 50 দেওয়া হয়েছে। 1,20,30,00,000 বাড়ি আমরা করে দিয়েছি। আমরা যখন ক্ষমতায় আসি, পানীয় জল বাড়িতে বাড়িতে পৌঁছাতো, তার সংখ্যা ছিল 2 লাখ, এখন সেটা 1 কোটিতে গিয়ে পৌঁছেছে। আগামী 2-1 বছরের মধ্যে আমরা চাইব সবার বাড়িতে পানীয় জলের কানেকশন পৌঁছে যাক। মোদী সরকার টাকা বন্ধ করে রেখেছে, আমরা টাকা জোগাড় করব। 3 হচ্ছে, যেটুকু বাড়ি বাকি থাকবে আমরা আগামী দিন প্রত্যেকের কাঁচা বাড়ি পাকা করে দেব, এগুলো আমাদের অঙ্গীকার। বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা কিছু বাকি আছে, আমাদের একটা সার্ভে চলছে, কারণ আপনারা জানেন যে অনেকে মারা যায়, কাজেই সেটা দেখতে হবে, দেখে বাদবাকিগুলো আমরা টাইম টু টাইম বিধবা ভাতা এবং বয়স্ক ভাতাদের যেটা বাকি আছে সেটাও আমরা করে দেব। আমাদের অঙ্গীকারের মধ্যে আমরা সবার জন্যই, এটা জাস্ট সংক্ষেপে আপনাদের কাছে একটা অঙ্গীকার বলছি, যদিও এগুলো ম্যাক্সিমাম করে দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি আমরা করেছি এবং বলে দিয়েছি সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবে। যদি কেউ বলে আমরা করব, তারা ভোটের সময় বলবে কিন্তু পরে করবে না, কিন্তু আমরা করে দেখিয়েছি এবং 1 মাস আগেই করিয়ে দিয়েছি। এখন সাধারণ মহিলারা পাচ্ছেন 1,500, মানে বছরে 18,000, আর তপশিলি জাতি এবং আদিবাসীদের জন্য 1,700, অর্থাৎ বার্ষিক 20,400। 1,500 করে আমরা, যেটা প্রায় 1 কোটি যুবকদের, যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, যারা স্কলারশিপ পায়, পাক, কোনো অসুবিধে নেই। স্কলারশিপের টাকার সাথে এর কোনো সম্পর্ক নেই, কারণ আমাদের অনেক স্কলারশিপ আছে, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, মেধাশ্রী, স্মার্ট কার্ড, সবুজের স্বপ্ন, তরুণের স্বপ্ন, রূপশ্রী, আমাদের 100টার ওপর স্কিম আছে, সামাজিক স্কিম, সেটা তো পাবেই। এটা আমরা বেকার ভাতা হিসেবে নয়, সে যখন পড়াশুনো করবে, পড়াশুনো করা স্কলারশিপ সে পাচ্ছে, কিন্তু তার একটা গাড়ি, মাধ্যমিক পাস কেন বলেছি, তার একটা হাত খরচের জন্য এইটা আমরা দেব যতদিন সে চাকরিটা না পাচ্ছে, এবং তার মধ্যে কর্মসংস্থান পেয়ে যাবে, হয়ে যাবে। অলরেডি আমরা 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দিয়েছি, আর মোদী সরকার বলেছিল প্রতি বছর 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দেবে। ইন্ডিয়ার জাতীয় গড় 40% বেকারি বেড়েছে, আর বাংলার জাতীয় গড় 40% বেকারি কমেছে। বাংলায় মনে রাখবেন, দেশের দারিদ্র সীমার ওপরে সংখ্যা বেড়েছে, আর বাংলায় দারিদ্র সীমার নিচে যারা ছিল তাদের প্রায় 1,75,00,000 মানুষকে আমরা দারিদ্র সীমার ওপরে নিয়ে এসেছি। মানুষের যে কোনো সোশ্যাল, ইকোনমি সব কিছু ডিপেন্ড করে
গরিব মানুষ, যারা চাষি, ক্ষেত মজদুর, অর্গানাইজড ওয়ার্কার, আনঅর্গানাইজড ওয়ার্কার, ঘরের মহিলা, সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে এইসব যারা সত্যি অবহেলিত ছিল, আজকে তারা সম্মানের সাথে কাজ করছেন, এটা খুব বড় ব্যাপার। এবং বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশন ফর ইন্ডাস্ট্রি। মনে রাখবেন, আমরা পরিষ্কার বলছি, বাণিজ্যের কাণ্ডারি বাংলায় দিশারি। এখানে ইতিমধ্যেই কয়েক লাখ কোটি টাকার প্রজেক্ট এসছে। দেউচা পাঁচমি থেকে সিমেন্টের হাব হয়ে গেছে, লেদার হাব হয়ে গেছে। এগুলো ন্যাশনালি উই আর নাম্বার 1। এখানে পাওয়ার হাব হয়ে গেছে, 24x7 পাওয়ার মানুষ পায়। আগে সবাই বলতো লোডশেডিংয়ের সরকার, আর নেই দরকার। আরও অনেক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে। আর দেউচা পাঁচমি হয়ে গেলে আগামী 100 বছর পাওয়ারের কোনো ক্রাইসিস হবে না। আগামী 100 বছরের জন্য আমরা ছাত্র যৌবনকে, নতুন প্রজন্মকে এই উপহারটা দিয়ে দেবো। আর পাওয়ার যখন বাড়ে তখন পাওয়ারের দামটাও কমে, আর দামটা কমলে ইন্ডাস্ট্রির পথ আরও প্রশস্ত হয়। জঙ্গল সুন্দরী, কর্মনগরী, দেখুন রঘুনাথপুরে 72,000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। জিন্দালরা শালবনীতে আগে করেছিল, আবার 600, 1200, এই 800, 1600 প্লাস সোলার সবটাই হচ্ছে। এখানে কোচ ফ্যাক্টরি 3টে হয়েছে, তার কারণ জমি থেকে শুরু করে সব কিছু আমরা করেছি। ব্যাঙ্গালোরের কোচ এখানে তৈরি হচ্ছে। মনে রাখবেন, ওয়াগান থেকে ইঞ্জিন থেকে কোচ, তার ফ্যাক্টরিও কিন্তু এখানে হয়েছে। জাহাজ কোম্পানি থেকে শুরু করে সব, এগুলো সবসময় আপনারাও তো খেয়াল রাখেন না। এমএসএমইতেও আমরা নাম্বার 1 ইন বেঙ্গল। 1.5 কোটি ছেলে মেয়ে শুধু আমাদের এমএসএমইতে চাকরি করে। আর লেদার হাব কেন বলছিলাম, আমাদের এখান থেকেই চামড়ার ব্যাগ বাইরে রপ্তানি হয়, তারপরে তারা স্ট্যাম্প মেরে বিক্রি করে। আমার 7 লক্ষ ছেলে মেয়ে কাজ করে শুধু লেদার হাবে। আর এমএসএমইতে 1.5 কোটি, 20 লক্ষ সেলফ হেল্প গ্রুপ আছে আমাদের। প্রত্যেক জেলায় জেলায় সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য আমরা যে শপিং মলগুলো হবে পিপিপিতে, তার 2টো করে ফ্লোর রাখবো সেলফ হেল্প গ্রুপের জন্য, সৃষ্টির জন্য, যারা গ্রামে জিনিস তৈরি করে কিন্তু বেচবার জায়গা পায় না। কৃষি আপনারা জানেন, আমরা আলুরও ইন্স্যুরেন্স করে দিয়েছি। আলু নষ্ট হলে আমরা চাল সবটাই প্রকিউরমেন্ট করে নিই। আগেরবারও 54 লক্ষ মেট্রিক টন প্রকিউরমেন্ট হয়েছে, এবারেও হচ্ছে, হবে, কারণ টাইম লাগে, যখন যেভাবে পায়। আলুও প্রকিউরমেন্ট করতে শুরু করেছে, এবং প্রকিউরমেন্ট করেও যেটুকু বাকি থাকবে, যদি কেউ বাইরে বিক্রি করতে চায় আমাদের কোনো আপত্তি নেই, আমরা বলেই দিয়েছি। আমার রাজ্যে সংগ্রহটা রাখলেই হয়ে যাবে। আগে তো ডিম টোটালটাই আসতো বাইরে থেকে, এখন তো 90% আমরা উৎপাদন করি। পেঁয়াজ তো কোনোদিন বাংলায় উৎপাদনই হয়নি, এখন তো আমরাই উৎপাদন করি। এমনকি মাছের চাষের ওপরে আমরা জোর দিয়েছি। আগে ইলিশ মাছের জন্য আপনাদের হাপিত্তেশ করে বসে থাকতে হতো। আমরা প্রথমে ক্ষমতায় সেই 2013-তে ইলিশ মাছের রিসার্চ সেন্টার করেছিলাম, এবং তাই আজকে ইলিশে বাংলা ভাষে। বাজেটে কৃষি কৃষকের হাসি, নিশ্চিন্ত বাসস্থান, চিন্তার অবসান। বাসস্থান সবাইকেই দেয়া হবে। ঘরে ঘরে নল, পরিশ্রুত পানীয় জল। এবার আমরা দুয়ারে চিকিৎসা করব। আগে যেমন দুয়ারে সরকার করেছে, ওগুলো তো যেমন চলছে চলবেই। আমার পাড়া আমার সমাধান 8,000 কোটি টাকা দিয়েছি এলাকায় বুথে বুথে। সেই কাজগুলোই যারা করছিল তাদের সব তুলে নিয়ে গেছে, যাতে করতে না পারে ভোটের আগে। ও কাজ তো হবেই। দুয়ারে প্রতি বছর, প্রতি ব্লকে, প্রতি টাউনে দুয়ারে ক্যাম্প হবে।
দুয়ারে স্বাস্থ্য, আমাদের স্বাস্থ্যসাথী আছে, অনেক মেডিকেল কলেজ আছে, মাল্টি সুপার হসপিটাল আছে, প্রায় কয়েক হাজার সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে, এগুলো সব আছে। মাদার অ্যান্ড চাইল্ড হাব থেকে শুরু করে এমনকি ওয়েটিং হার্ট, যার জন্য ইনস্টিটিউশন ডেলিভারি এখন 99.5 হয়েছে, আগে এটা 58 থেকে 60 ছিল, আমাদের সময় এটা হয়েছে। এছাড়াও আমরা মনে করি, আমি প্রায় এমপি ল্যাড থেকে, রাজ্যসভার থেকেই প্রায় আইসিসিউ টাইপে প্রায় 250-300 গাড়ি করে দিয়েছি। এবং এছাড়াও আগে আমি স্বাস্থ্য দপ্তরকে আমাদের রাজ্যসভার 60 কোটি টাকা করে ওরা পায় বছরে, সেই টাকা থেকে আমরা আরও 300-400 অ্যাম্বুলেন্স করে দিয়েছি, যাতে মানুষ অ্যাম্বুলেন্সে যাতায়াত করতে পারে। বাংলার শিক্ষায়তনগুলো আমরা একটা টার্গেট করেছি, অলরেডি বাজেটে বলা হয়েছে এবং ক্যাবিনেটে পাস হয়ে গেছে। কয়েক হাজার স্কুল আমরা মডার্নাইজ করব, আপগ্রেড করব, যেখানে লার্নিং থেকে শুরু করে সমস্ত মডার্ন ইকুইপমেন্ট থাকবে। তার জন্য টিচারও রিক্রুট হবে। আমরা তো টিচার রিক্রুট করতে চাই, কিন্তু আমার অপোজিশন যারা, তারা রাজনৈতিক লড়াইয়ে পারে না, কোর্টে গিয়ে এটা কেস করে দেয়, আর কোর্টে কেস করা মানে তো গেল, ভাগ্য ঝুলে রইল শিখে। আর তাতে ওদের মুখে খুব হাসি, কিন্তু বোঝে না যে মানুষ কষ্ট পায়। আমরা টিচারদের পক্ষে ওরা নয়, না হলে এইভাবে টিচারদের বিপদে ফেলতো না, অশিক্ষক কর্মচারীদেরও বিপদে ফেলতো না। কারণ শিক্ষাই সম্পদ, ভবিষ্যৎ নিরাপদ। সুস্বাস্থ্যের অধিকার বাংলার সবার। এরপর প্রবীণদের জন্য আমরা একটা করে প্রবীণদের যত্ন এবং তাদের পাশে, অনেক সময় ছেলেমেয়েরা বাইরে চলে যায়, তারা একেলা হয়ে যায়, তাদের দেখার যত্ন নেওয়ার কেউ থাকে না, তাই প্রবীণদের পাশে যত্নের আশ্বাসে, এটাও আমাদের অঙ্গীকার। আর প্রশাসনিক সুবিধার জন্য আমরা যদিও অনেকগুলো নতুন জেলা করেছি, প্রায় 7টা, আগামী দিনও আমরা 7 থেকে 10টা নতুন জেলা করব। অনেক ব্লক সাব ডিভিশন নতুন করে তৈরি হবে। সামগ্রিক ভৌগোলিক পরিস্থিতি বিচার করে পুনর্গঠনের মাধ্যমে আরও অনেকগুলো পৌরসভাও তৈরি হবে, যাতে মানুষ ঘরের সামনে তার পরিষেবাটা পেতে পারে। এটা আমাদের 10টা অঙ্গীকার দেয়া আছে। কিন্তু এছাড়াও, আচ্ছা অঙ্গীকারটা আগে দেখিয়ে নে সবাই। এছাড়াও আমরা আমাদের যে দলের পক্ষ থেকে যে ইস্তাহার, সেই ইস্তাহারও আমরা আজকে আপনাদের সম্মুখে প্রকাশ করলাম। এটা 6টা ল্যাঙ্গুয়েজে করা হয়েছে। বাংলা দিয়ে শুরু, দেখুন সবার হাতে আছে। এরপরে আরও যদি লোকাল ল্যাঙ্গুয়েজের প্রয়োজন থাকে দেখে নেব আমরা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।